আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে এখন তোমাদের সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালী ও রিডবার্গ সমীকরণ। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেইগুলো নিয়ে আসলে তোমার সাথে আলোচনা করা। সো কেমন টাইপের কোশ্চেন আসে আমাকে সেটা বুঝতে হবে, এটা আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাকে অবশ্যই যেই টাইপের কোশ্চেন আসে ওই টাইপের কোশ্চেনই বেশি বেশি সলভ করতে হবে। ওই টাইপের কোশ্চেনে যাতে আমার কোনো টাইপের কোনো বেসিকে দুর্বলতা না থাকে। সো এই যে রিডবার্গ সমীকরণটা আছে আমাদের গুণগত রসায়ন প্রথম পত্রের, সেখানে কিন্তু বারবার এখান থেকে আমাদের কোশ্চেন আসতেছে, ক্রিটিক্যাল কোশ্চেন আসে, সহজ কোশ্চেন আসে। সো আজকে আমরা সেই সব টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সময় নষ্ট না করি চলো তোমাদের সাথে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে আমি যেটা তোমাদের বলা হয়েছিল রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ আসলে কীভাবে আসছে এটা একটু আমার হালকা জানিয়ে আসা দরকার। কেন দরকার আমি এটা সমীকরণটা প্রতিপাদন করার পর তোমাদেরকে জানাবো। দেখো, আমরা জানি ইলেকট্রনের এনতম শক্তি স্তরে আমি যদি শক্তির সমীকরণটা বলি, শক্তির সমীকরণ, সো একটু বড় হবে হয়তো বা সেই সমীকরণটা, বাট সহজ আছে, খেয়াল করো। সেটা হচ্ছে ইএনটা হচ্ছে আমার -2π² m e⁴/n²h²। এখন দেখো, আমরা যে এই শক্তির সমীকরণটা যে প্রতিপাদন করব, এটা আমরা হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ যে পরমাণু আছে তাদেরকে নিয়ে আসলে আলোচনা করি। দ্যাটস ওয়াই আমার এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আমরা জেটের মানে 1 ধরে নিচ্ছি। হ্যাঁ, জেট লিখলাম না। যদি আমরা এখানে E2 - E1 লিখতাম তাহলে কি লেখা যেত? খেয়াল করো তো, এখানে যদি আমরা বসাই E2 - E1, দেখো আজকের টপিকটা যদি বর্ণালী নিয়ে, আমরা বর্ণালী কখন সৃষ্টি হয় আমরা যদি একটু বলি। সাপোজ মনে করে ইলেকট্রনের একটা শক্তি স্তর, এখন একটা ইলেকট্রনকে আমি যদি বাহির থেকে শক্তি বা তাপ দেওয়া হয় তখন সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত উপরের শক্তি স্তরে বা কক্ষপথে যায়, ওইখান থেকে সে আবার কী করে ফিরে আসে। তো সেই যে গেল আর ফিরে আসলো, এই সময় দেখা যায় আমরা যদি বর্ণালীবীক্ষণ যে যন্ত্র আছে, সো একটা জিনিস খেয়াল রাখবো, বর্ণালীবীক্ষণ যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার। কি মিটার? ওইটার নামটা হচ্ছে স্পেকট্রোমিটার। এই স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে যদি আমরা খেয়াল করি, এই রেখাগুলো আরও কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে, তাদেরকে আমরা বর্ণালী বলি। এখন সংজ্ঞার আর দরকার নাই, কারণ এখন তো আর সংজ্ঞা আসে না। সো এই যে ইলেকট্রন গেল উপরে কক্ষপথে আবার ফিরে আসলো, তখন তার মধ্যে যে কি অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি বর্ণালী। তো দেখো, E2 - E1 যদি বলি তাহলে অবশ্যই আমার এখানে কী হচ্ছে, -2π m e⁴/n টা হয়ে যাচ্ছে E2 যেহেতু আছে, তাহলে n2, তাহলে n2² মাইনাস আরেকটা হবে সূত্রের মাইনাস 2π² m e⁴/n1² তো খেয়াল করো, এই ইকুয়েশন আমি লিখলাম, কোনো সমস্যা নাই। এখন যদি এটাকে আমি একটু সাইড করি, এরপর থেকে দেখো, আচ্ছা কি লিখতে পারি তাহলে, 10 E2 - E1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে 2π² m e⁴/n²h²। আমি h² কমন নিলাম, তাহলে থাকে আমার 1/n1² - 1/n2², তাই তো এরকম থাকতেছে। এগুলোটা আমরা লিখতে পারি কি, hc/λ। তো hc/λ এগুলোটা আবার লিখতে পারি 2π² m e⁴/h², 1/n1² - 1/n2²। এইখান থেকে আমার 1/λ রাখতে হবে, তাই তো। তো আমি একটু এখানে আমি দাগ দিয়ে উপরে চলে যাই। 1/λ ইজ ইকুয়াল টু, খেয়াল কর, 2π² m e⁴/h³ এই যে c আর h এই পাশে এসে বললে h³ হয়ে যায়, আর এই পাশে থাকে 1/n1² - 1/n2²। এই জন্যই লিখলাম, কারণ এইটা হচ্ছে আমার আর এইচ এর মান। এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2-3 বার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, আর এইচ এর ইকুয়েশনটা কি। সো আমরা কী করি, আর এইচ এর মানটা মুখস্থ করে ফেলাই। কারণ আর এইচ এর মান এটা তো আমরা জানি 109678 পার সেন্টিমিটার। বাট এটার ইকুয়েশনটা কি এটা আমরা সঙ্গে পারি না, ভর্তি পরীক্ষায় কিন্তু এই জিনিসটা দেয়। দ্যাটস ওয়াই আমি কষ্ট করে একটু তোমাদেরকে এটা দেখাইলাম। আদারওয়াইজ সূত্রের প্রতিপাদন খুব কম আসে, বাট কিছু কিছু জায়গায় আমাদের এটা মনে রাখতে হয়। আর এইচ ইকুয়েশন হচ্ছে এটা। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা কী পাবো, এই আর এইচ মানে রিডবার্গ
ধ্রুবকটা মান পাওয়া যাব। তো খেয়াল করি রিডবার্গ সমীকরণটা কি আসে আমার। তো রিডবার্গ সমীকরণ হচ্ছে আমার, খেয়াল করো, রিডবার্গ সমীকরণ। আর রিডবার্গ কেন বলা হয়েছে, বিজ্ঞানী রিডবার্গ এটা আবিষ্কার করছেন তাই। হ্যাঁ, তো ওয়ান নিউ বার মানে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ। তো আর এইচ একটা জেড স্কোয়ার দিয়ে দিলাম, যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু আসে সেই ক্ষেত্রে এটা লাগবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই হচ্ছে আমার ইকুয়েশনটা। এই ইকুয়েশন দিয়ে আমাদের এখন ম্যাথ করতে হবে, এটা আমাদের লাগবে। সো দেখো এই ইকুয়েশনে আমি যদি একটু কাজ করি, কতগুলো সিরিজ আছে আমাকে মাথায় রাখতে হবে, হাইড্রোজেন পরমাণু বর্ণালী সিরিজ। হ্যাঁ, সো আমি আবার এটাকে একটু একটা সাইড করি, এটা থাক, এটা আমার পরের লাগবে। সিরিজগুলো দেখি, যদি তোমার n1 এর মান 2 হয়, সরি n1 এর মান 1 হয়, n1 এর মান যদি 1 হয়, খেয়াল করে n2 এর মান কি 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে, ইনফিনিটি। তো তাকে আমরা বলি লাইম্যান সিরিজ। বিজ্ঞানী লাইম্যান এটা আবিষ্কার করছেন, দ্যাটস এটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। ঠিক আছে, ওকে। n1 মানে প্রথম শক্তি স্তর, যেটা মানে যেখানে ইলেকট্রনটা এসে পড়তেছে, n1টা হচ্ছে ওইটা, আর n2 হচ্ছে যেখান থেকে ইলেকট্রনটা আসতেছে, যে শক্তি স্তর থেকে। তো n1 এর মান যদি 2 হয়, আর তাহলে n2 এর মান কত হবে, এক বেশি হবে, জাস্ট 3 4 5 যা অনেক কিছু হতে পারে। এই কন্ডিশনে আমরা তাকে বলি বামার সিরিজ, যেটা আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। বামার সিরিজ বিজ্ঞানী বামার আবিষ্কার করছেন। এবং n1 এর মান যদি আমার 3 হয়, তারপর n2 এর মান কি 4 5 6 যা হইতে পারে অনেক কিছুই, একে আমরা বলি লাইম্যান বামার। তারপরে হচ্ছে প্যাসচেন সিরিজ, বিজ্ঞানী প্যাসচেন আবিষ্কার করছেন। ঠিক আছে, প্যাসচেন সিরিজ। তারপর আমাদের কি সিরিজ আছে আমরা যেটা খেয়াল করি, n1 এর মান যদি আমার 4 হয়, তো n2 হচ্ছে আমার 5 6 7 8 হইতে পারে, একে আমরা বলি কি সিরিজ, লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেট, একে আমরা বলি ব্রাকেট সিরিজ। আচ্ছা, তো এখন এটাকে আবার আমরা একটু উপরে উঠাই, তোমরা খেয়াল করো। আচ্ছা, n1 এর মান যদি আমার 5 হয়, n2 এর মান তাহলে 6 7 ইত্যাদি ইত্যাদি, এটাকে বলে ফোন্ড সিরিজ। ফোন্ড, এগুলো সব বিজ্ঞানীদের নামে হয়েছে, সো এটা নিয়ে আমার টেনশনে কিছু নাই। আর n1 এর মান যদি আমার 6 হয়, 7 8 এরকম হয়ে যাইতে থাকে, তাকে আমরা বলি হামফ্রি সিরিজ। হামফ্রিস, এই কয়েকটা সিরিজই আছে। হ্যাঁ, তো এর মধ্যে দেখো আমাদের সবচেয়ে বেশি যেটা লাগে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট বামার সিরিজটা লাগে। আর আরেকটা জিনিস আমাকে মাথায় রাখলে ভালো, লাইম্যান সিরিজ যেটা আছে এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি বা অতিবেগুনি অঞ্চল। বামার যেটা আছে এটা হচ্ছে আমার দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি আমরা আলোচনা করি তো দৃশ্যমান অঞ্চল হবে। প্যাসচেন থেকে বাকি সবগুলো হচ্ছে আমার অবলোহিত অবলোহিত অঞ্চল। ঠিক আছে, সো এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে ম্যাথ করার জন্য। সো খেয়াল করো, এখন আমরা একটু ম্যাথেই দেখি। সাপোজ তোমাকে বললো যে n2 এর মান দেওয়া আছে 4, n1 এর মান দেওয়া আছে 2, তাহলে খেয়াল করে এটা কোন, এটা বামার সিরিজ। আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বললো, তো 1/λ ইকুয়াল টু কি, RH 1/n1 স্কোয়ার, তাই 1/n1 মানে 4, 1/n2 স্কোয়ার মানে 16। এখান থেকে আমাকে কি বের করতে হবে, ল্যামডার মানটা দেওয়া দিবে তারা, বের করে আমি দিলাম। হ্যাঁ, আমাদের তো রিটার্ন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটার্ন আছে, রিটার্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা, রিটার্নের জন্য। আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই, এটা তো খুব ইজি কোশ্চেন। বাট যদি এখন আমাকে যদি বলে দেন একটা ভেরি ভেরি নোট লিখে দিই তোমাদেরকে, সেই নোটটা কি খেয়াল করো, নোটটা হচ্ছে যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা, যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হয়, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কী দ্বারা প্রকাশ করি, ল্যামডা। যদি আমার ল্যামডা ক্ষুদ্রতম হয়,
তবে n2 হবে বৃহত্তম, মানে ইনফিনিটি। এই জিনিসটা আমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আবার যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য বৃহত্তম হয় তবে n2 যেটা আছে এটা হবে n1 + 1, মানে জাস্ট তারপরেরটাই ক্ষুদ্রতম বলতে পারি। সো এই জিনিসটা আমরা কীভাবে দেখো অ্যাপ্লাই করতে পারবো যদি একটু আলোচনা করি। এই নোটটা সাপোজ তোমাকে বললো, একটা কোশ্চেন দিল, হাইড্রোজেন পরমাণুর ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর আমাকে বলে দিল বামার সিরিজের, ঠিক আছে, বামার সিরিজের হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য দেখো যে লেখা আছে, যদি তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হয় তো n2টা হবে ইনফিনিটি। সো আমাকে সূত্রটা কি 1/λ = RH, তা 1/n1, বামার বললে n1 এর মান কত 2, আর n2 এর মান যেহেতু বলছে ক্ষুদ্রতম তাহলে n2 এর মান ইনফিনিটি, তার মানে ইনফিনিটি স্কয়ার। এখান থেকে আমাকে কি ল্যামডা মানটা বের করতে হবে। আবার যদি বলতাম এখানে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজে বৃহত্তম, তাহলে যদি বৃহত্তম বলতাম, খেয়াল করো, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, তাই বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য তো 1/λ = RH 1/2² - 1/, এখন n2 এর মান হইতো n1 এর ঠিক পরেরটাই 3। এই জিনিসটা আমাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আবার বলতেছি বারবার মনে রাখো, এটা দিয়ে এই প্রশ্ন, হ্যাঁ একটা প্রশ্ন আসেই। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক শিখলাম এখান থেকে। আরেকটা জায়গা এখানে যেটা মনে রাখতে হয় আমাকে, অনেক সময় বলে H আলফা, আলফা মানে প্রথম লাইন, H বিটা, বিটা মানে দ্বিতীয় লাইন, H গামা মানে তৃতীয় লাইন, আর H ডেল্টা মানে চতুর্থ লাইন। সো বামার সিরিজে যদি H বিটা বের করতে বলে তাহলে n1 এর মান, বামার বললে n1 এর মান কত 2, বাট H বিটা যদি বের করতে বলে তাহলে n2 এর মানটা কত হবে খেয়াল করো, n1 এর মান তো 2 আসছেই, বিটা মানে আরও 2 লাইন পরে, তাহলে n2 এর মান হয়ে যাবে 4। যদি আমাকে বলতো গামা, তাহলে n1 এর মান তো 2 আসছেই, বাট n2 এর মান কত হয়ে যেত 3 লাইন পরে না, তাহলে 2 এর সাথে 3 যোগ করতাম কত হতো 5। এই জায়গাটা আমাকে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জিনিসটা আমি পাইতে পারি। সো আর একটা জিনিসই তুমি এখান থেকে পাবা, সেটা হচ্ছে একটা এমসিকিউ, যেটা কিনা আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। সো এমসিকিউটা একটু তোমার সাথে আলোচনা করি, আগে তো লিখে ফেলাই। n2 এর মান সাপোজ দেওয়া আছে আমার 4, আর n1 এর মান দেওয়া আছে সাপোজ 2। তাই আগে বারবার বলতেছি n1টা কি প্রথম শক্তি স্তর, n2টা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর, হলে সর্বোচ্চ কয়টি, এরকম হইলে সর্বোচ্চ কয়টি তরঙ্গ দৈর্ঘ্যের পাওয়া যাবে, বা তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ সংখ্যাটা আমাকে চাইছে, তাই তো? আরে সূত্র আছে, সূত্র হচ্ছে n2 - n1 n2 - n1 + 1 / 2। তো খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে, 4 - 2 4 - 2 + 1 / 2, তো 2 × 3 / 2, তো সর্বোচ্চ আমার 3টা লাইন পাওয়া যাবে। তো এই সূত্রটা আমাকে ভর্তি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবো। দেখো একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি এই টপিক রিলেটেড যা যা ছিল, বাট অনেক সময় এটার সাথে একটা জিনিস অ্যাড করে দেয়। সেটা কি অ্যাড করে দেয়, আমাকে বলে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আমি পাইছি ওইটা কোন মানে কোন কালারের সাথে সাদৃশ্যপূর্ণ। সো আমাকে দৃশ্যমান অঞ্চলের কালারেরটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে এসে বেগুনি কালার, বেনি আসহ কলা, নিশ্চয়ই অনেকে নাম শুনছো ভিপগার। সো বেগুনি কালারটা হচ্ছে 380 থেকে, বেগুনি কালার হচ্ছে আমার 380 থেকে
424 ন্যানোমিটার, এই পর্যন্ত আমার থেকে বেগুনি কালার। সো আমরা সবাই জানি 1 ন্যানোমিটার সমান সমান কত, 10⁻৯ মিটার। নীল যদি বলি, নীল হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। এটা তো এইখানে মাথায় রাখতে হবে, কারণ এইটা থেকে পরে আমরা রেজাল্টটা বলতে পারবো। আসমানি থাকে, তারপর আসমানি কালার হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, ঠিক আছে। সবুজ, সবুজ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার। আমি একটু উপরে চলে যাই। হলুদ, হলুদ হচ্ছে 575 থেকে 590 ন্যানোমিটার। কমলা, কমলা আমার হচ্ছে 575 হলো 590 থেকে 647 ন্যানোমিটার। তাহলে সবগুলোই হয়ে গেল। আর একটা বাকি আছে, এটা হচ্ছে লাল। তো লাল আলো হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। এখন যদি আমি এগুলো মনে রাখি যে কোনটা কোন আলোর মধ্যে পড়ছে, ওই যে আমরা যে রিডবার্গের সমীকরণটা বের করলাম, RH 1/n1² মাইনাস 1/n2², এই যেখান থেকে ল্যামডাটা বের করব, এই ল্যামডাটা দেখব কোন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ছে। যেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আসছে তারপরে বলে দেব এই শাড়ি, মানে এই কালারটা আমরা দেখতে পারবো, কারণ এই পুরোটা হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চলে কালারের যেই আমার শ্রেণীবিভাগটা আছে। তো এই তোমার রিডবার্গ সমীকরণ থেকে এই টাইপের প্রশ্নই আমাদের আসে। অবশ্যই আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো আরও বেশি বেশি সলভ করি তাহলে দেখবো এই টাইপের কোশ্চেনই আমাদের বেশি আসছে। সো আশা করি সবাই বুঝতে পারছো। যদি আর একটু ভালো মনোযোগ দিয়ে দেখো, সবাই আশা করি বুঝতে পারবা, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট এই টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা হচ্ছে আমার বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, এটা থেকে বেশি প্রশ্ন আসে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসে আরও ডিটেলসে বিস্তারিত আলোচনা করা হবে, তখন আরও সবাই সহজে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।